8ই মে ভোর 4টা পুলিশের ইমার্জেন্সি হেল্পলাইন 999-এ একটি কল আসে। কলটা করে 23 বছর বয়সী একটা মেয়ে, যার নাম জান্নাত জাহান শিফা। কলটা রিসিভ করার সাথে সাথেই মেয়েটি বলে ওঠে, আমি আমার বাবাকে খুন করেছি, আমি আত্মসমর্পণ করতে চাই, আপনারা লাশ নিতে চলে আসুন। পুলিশকে সে তার নিজের ঠিকানাও দিয়ে দেয়। সাথে সাথেই পুলিশ ছুটে যায় তার বাসায়। সাভার উপজেলার মজিদপুর এলাকায় গিয়ে দেখে সম্পূর্ণ ঘর এলোমেলো, আর ফ্লোরে ছুরি হাতে বসে আছে শিফা, আর তার সারা দেহ রক্তে মাখা। আর তার পাশেই পড়ে আছে তার মাঝবয়সী বাবার ক্ষতবিক্ষত দেহ। কিন্তু প্রশ্ন আসে, কেন একটা মেয়ে তার বাবাকে এত নির্মমভাবে খুন করবে? উত্তর হয়তোবা আপনারা অলরেডি জানেন, কিন্তু আমার এই ভিডিওতে উত্তরের বাইরেও একটি গভীরে যাওয়ার চেষ্টা করব, যেটা হয়তোবা সাধারণ চোখ সবসময় অদেখা রেখে দেয়। প্রথমেই আমরা শিফার পক্ষ থেকে আসা ন্যারেটিভটা একটু দেখি। মেয়েকে যখন জিজ্ঞাসা করা হয় যে কেন এ কাজ করেছে, তার উত্তর খুব সহজ, যে তার বাবা 2019 সাল থেকে তাকে নিয়মিত রেপ করে আসছে। 2023 সালে সে তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলাও করেছিল, যেটার জন্য তাকে 7 মাস জেলও খাটতে হয়। এরপর কোনোভাবে সে জামিন নিয়ে বের হয়ে আসে। ফিরে এসে আবার সেই বাবা তার সাথেই থাকতে শুরু করে এবং তাকে মামলা তুলে নেওয়ার জন্য অনেক চাপ প্রয়োগ করে। এমনকি সে তার মেয়ের বিরুদ্ধে চুরির মামলা পর্যন্ত করে। সেই মামলার কারণে তার আগে করা ধর্ষণের মামলাটা তার মেয়ে তুলে নেয়। শিফার বয়স যখন 5 বছর, তখন তার মা মারা যায়। তবে শিফার মা তার বাবার প্রথম স্ত্রী ছিল না, ছিল দ্বিতীয় স্ত্রী। এটা থেকে বোঝাই যায় শিফার সাথে তার বাবার সম্পর্ক ভালো ছিল না। 8 তারিখ রাতের বেলা শিফা তার মাস্টার প্ল্যানটা করে। শিফা আর তার বাবা যে ফ্ল্যাটে থাকতো, সেখানে তাদের সাথে আরও 2টা মেয়ে থাকতো। তারা ছিল সাবলেট। 3 রুমের বাসায় বাবা এক রুমে, মেয়ে এক রুমে, আর একটি রুমে থাকতো তারা 2 জন সাবলেট হিসাবে। জানা যায় যে তার বাবা অনলাইনে কাপড়ের ব্যবসা করত। আরেকটা সোর্স বলে যে তার বাবা একটি কম্পিউটারের দোকানে কাজ করত। যাই হোক, রাতে সে তার বাবার খাবারের সাথে 20টা ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয়। ট্যাবলেট মেশানো খাবার খেয়ে খুব দ্রুতই সে অচেতন হয়ে পড়ে। রাত আনুমানিক প্রায় 3টার দিকে তার বাবা যখন সম্পূর্ণ অচেতন, শিফা সেই সাবলেট মেয়েদের রুমের বাইরে থেকে লক করে দেয় এবং তার ঘর থেকে ছুরি নিয়ে এসে তার বাবার শরীরে কোপাতে থাকে। আর এই দৃশ্য সে তার বাবার ফোনে সরাসরি লাইভ করে। আর তারপর 4টার দিকে 999-এ ফোন করে সে পুলিশকে আসতে বলে। এই হলো এখন পর্যন্ত জানা আপনাদের ঘটনা। প্রতিটা ক্রাইমেরই 2টি পক্ষ বা গল্প থাকে। এক পক্ষ যে ক্রাইম করে, আরেক পক্ষ যে ক্রাইমের ভিকটিম হয়। বেশিরভাগ সময়ই 2টা গল্প আলাদা হয়, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা শুধুমাত্র সাবজেক্টিভ হয় না, ফ্যাক্ট অলওয়েজ অবজেক্টিভ। এতক্ষণ যেটা বললাম সেটা ছিল শিফার নিজের বলা ঘটনা, যে ক্রাইম করেছে তার ভাষা। কিন্তু সত্য বিচার করতে গেলে যে ভিকটিম, তার সাইডের গল্পও শুনতে হয়। আইনের খুব ফেমাস একটা প্রিন্সিপাল আছে, অডি অল্টারাম প্যান্টাম, অর্থাৎ লিসেন টু দ্য আদার সাইড। সেটা বোঝায় শুধু এক পক্ষের ভাষণ শুনে কোনো কিছুর বিচার করা সম্ভব নয়। এটা দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা 90% সময় এই কাজটাই করি। আমরা যেই পক্ষের গল্পটাই বিশ্বাস করি, সেই পক্ষের গল্পটা আমরা শেয়ার করতে পছন্দ করি, যেটা আমাদের আগে থেকে ধরে রাখা বিশ্বাসের সাথে হুবহু মিলে যায়। সাইকোলজির ভাষায় এটাকে বলে কনফার্মেশন বায়াস। শিফার এই ঘটনায় আপনি 2টো গ্রুপকে দেখবেন। একটা গ্রুপ শিফার বলা ন্যারেটিভ সাব করে, তারা শিফার বলা কথাটাকে সত্য হিসেবে ধরে নিয়ে পোস্ট শেয়ার দিচ্ছে। আরেকটা গ্রুপ যেটা শিফার বাবার দিকটাকে সত্য বলে পোস্ট শেয়ার করতেছে। তাদের পোস্ট এইরকম যে শিফা লেসবিয়ান ও মাদকাসক্ত, তাদের সাবলেটের 2টা মেয়ের সাথে সে অনৈতিক কাজ করত, কিন্তু তার বাবা এটা দেখে ফেলে এবং পরবর্তীতে বাধা দেয়, আর তাই শিফা তার বাবাকে সরিয়ে দিয়েছে। কিন্তু শিফার এই লেসবিয়ান হওয়ার প্রমাণ কিন্তু কারো কাছেই নেই। আমি এই ভিডিওটা পাবলিশ করার আগ পর্যন্ত শিফার লেসবিয়ান হওয়ার কোনো নিউজ পাইনি। যেসব পেয়েছি তার সবই ইন্ডিভিজুয়াল ফেসবুক আইডির পোস্ট। ইন্ডিভিজুয়াল মানুষের ফেসবুক পোস্ট তো অথেন্টিক সোর্স না, যে এটাকে আমি রেফারেন্স হিসেবে দেখাতে পারবো, যদি না সেই মানুষটা সরাসরি সেই ঘটনার সাথে কানেক্টেড হয়। আমাদের মধ্যে অধিকাংশই তার বডি ল্যাঙ্গুয়েজ এবং বাহ্যিক গঠন দেখে এসব মতামত শেয়ার করতেছি, কেননা শিফার বডি ল্যাঙ্গুয়েজ এবং কাপড় চোপড় আমাদের ট্রেডিশনাল মেয়েদের সাথে মিলে না। এটা দেখে আমরা বলতেছি যে এই মেয়েটাকে দেখতে টেন্ডিখোরের মতো লাগে, নিশ্চয়ই এর চরিত্র খারাপ। ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের একটা রিপোর্টে পাওয়া যায়, বাড়ির যে কেয়ারটেকার ছিল সে নিজেও জানে না যে বাড়িতে কি হয়। তাহলে শিফার বাড়ির ফ্ল্যাটে লেসবিয়ান থাকে না কি থাকে তা বাইরের মানুষ কিভাবে জানবে? কিন্তু ফেসবুকে এমন অসংখ্য পোস্ট প্রতিনিয়ত সার্কুলেট হচ্ছে, এমন পোস্ট সার্কুলেট হচ্ছে যে
যার কোনো সঠিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। আর এই পুরোটাই হচ্ছে কনফার্মেশন বায়াসের কারণে। অবশ্য এটাও না যে শিফা যেটা বলছে সেটাকে আমি 100% ধরে নেব, কারণ ক্রাইম কেসে এমন কোনো নিশ্চয়তা নেই যে একজন যে স্টেটমেন্ট দেয় সেটাই সত্যি হয়ে যায়। যদি তাই হতো তাহলে তো ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজনই ছিল না। এখন প্রশ্ন করতে পারেন যে আপনার পয়েন্ট কি, আপনি আসলে কি বলতে যাচ্ছেন? আমার পয়েন্ট হচ্ছে ডোন্ট বি ডু কোয়াইট টু চার্জ। এখনও কিন্তু আমাদের কাছে শিফা ও তার বাবা সম্পর্কে ইনাফ ইনফরমেশন নাই যেটাতে আমরা নিশ্চিত কোনো কিছু বলতে পারবো। শুধুমাত্র ক্লেমের ভিত্তিতে কোনো ইনফরমেশনকে ফ্যাক্ট ধরে নেওয়া যায় না। নিজের কনফার্মেশন বেসকে ভ্যালিডেট করার জন্য পোস্ট শেয়ার না করে একটু অপেক্ষা করুন। আর এই ভিডিওটার ফুল ইনফরমেশনের ভিডিও চাইলে কমেন্ট করুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।